জানি না তোমার এই ভালোবাসা আমার কপালে সইবে কি না, তবে হ্যাঁ, আমি যদি চলে যাই তাহলে তুমি কিন্তু একদম কাঁদবে না। আচ্ছা বড় আম্মু, রাসেল ভাই কিভাবে আর কোথায় হারিয়ে গেছিল? কখনো তো সেটা বলো নাই। শোনো নিধি, রাসেলের যখন 5 বছর বয়স তখন আমি আর তোর বড় বাব্বু সিরাজগঞ্জে জেলাতে একটা কাজে গেছিলাম, কিন্তু আমি তো আর জানতাম না সেখানে আমার কলিজাটাকে হারিয়ে ফেলব। কিভাবে হারিয়ে গেছিল সেটাই বলো, আমার না খুব শুনতে ইচ্ছে করতেছে। আমি বলতেছি শোন। আমি আর তোর বড় আম্মু একটা শপিং মলে কিছু কেনাকাটা করতে গিয়েছি। ঘুরে ঘুরে দেখছিলাম কি নিব। এর মাঝেই তোর বড় আম্মু কখন যে রাসেলকে কোল থেকে মাটিতে নামাই দিছে সেটা আমাদের খেয়াল নেই। কিছু সময় পর দেখি রাসেল আমাদের কাছে নেই। পুরো শপিং মল সবাই তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। বাবা, আমাকে ক্ষমা করে দিস। সেদিন যদি আমি তোকে মাটিতে নামিয়ে দিয়ে ভুলটা না করতাম তাহলে তোকে হারিয়ে ফেলতে হতো না। মা, তুমি কেঁদো না তো। এতে কি তোমার হাত ছিল বলো? সবটাই যে আল্লাহর লীলা খেলা, তার খেলা বোঝা দায়। আর এটা তো জানোই, আল্লাহ যা করে সকলের ভালোর জন্যই করে। আর আমার জন্য হয়তো এটা ভালো ছিল, কারণ আমি তোমাদের সাথে থাকলে গরিবদের যে কষ্ট সেটা কখনোই বুঝতাম না। আমার কথা শুনে নিধি বলল, হুম, একদম খাঁটি কথা বলেছো। তাই তো তৈরি হয়েছো খাঁটি রাখাল। আম্মু, তুমি একে মানা করে দাও আমার সাথে না লাগতে, না হলে ওর চুল কিন্তু একটাও রাখবো না। আমি মনে হয় তোকে ছেড়ে কথা বলবো। শোন, আমার সাথে লাগিস না, একদম ইঞ্জেকশন দিয়ে দিব। হুম। এই, তোদের টম এন্ড জেরি ঝগড়া কি একটু থামাবি? একটু সময় পেলেই মনে হয় ঝগড়া করতে, পিছু পাহস না। আরও অনেক কথা বলে সবাই খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। এখন শুধু মা আর আমি বসে গল্প করছি। মনের গহীনে জমে থাকা সকল কষ্ট মাকে বললাম, মা, আজকে অনেক সময় হলো এসেছি, আমি এখন যাই, কি বলো? না হলে আবার দেরি হয়ে যাবে। আমি তোকে আমার বুক থেকে কোথাও যেতে দেব না, বুঝেছিস? মা, তুমি কিন্তু আমার সব কিছুই জানো, কোনো কিছু অজানা নয়। তোমার বৌমা কত রাগী, আমি দেরি করে গেলে না জানে কি করে বসে। ওই গাধা, সেই কথাই তো তোকে বলছি। জেরিন তোকে দেখতে পারে না। আজ থেকে তুইও একটু করে জেরিনকে ইগনোর করে চলবি। তারপর দেখবি ও এমনিতেই তোর জন্য পাগল হয়ে যাবে। আপনারা আবার এটা ভাবতেছেন যে এ আবার কেমন মা, ছেলেকে এসব বুদ্ধি দেয়। আসলে এই কদিনে আমি আর মা একদম বন্ধুর মতো হয়ে গেছি, তাই সব কথাই শেয়ার করি। মা, তুমি যেটা বলতেছো সেটা করে কি লাভ? সে তো আমাকে তার স্বামী হিসেবে মানতেই পারে না। জেরিন এখন অন্য কাউকে ভালোবাসে। বাবা, তুই শুধু আমার কথা মতো কাজ করে দেখবি, সব ঠিক হয়ে যাবে, বুঝলি? আচ্ছা, এখন তাহলে যা, আমার বৌমাটাকে একা একা কষ্ট পাবে। তারপর বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে দেখি জেরিন নেই, তাই আমি রান্না করে বসে আছি। অনেক রাত হয়ে গেলেও তারপরও জেরিন নেই, তাই ওপর মহলে ফোন করে জেরিনের লোকেশন জেনে নেই। জেরিন এখন একটা নাইট ক্লাবে আছে। ছি, জেরিন ছি, শেষ পর্যন্ত নাইট ক্লাবে গেলে? তোমার বিবেকে একটু বাঁধলো না? আর তোমাকে এইসব করতে দিব না। এইসব ভাবতে ভাবতে আমি সেই নাইট ক্লাবে চলে আসলাম, কিন্তু কোথাও জেরিনকে দেখতে পেলাম না। অনেক খোঁজাখুঁজির পর একটি ঘর থেকে জেরিনের গলার আওয়াজ শুনতে পেলাম। আমি দরজার কাছে দাঁড়ালাম। জেরিন বলছে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, আমাকে বাসায় যেতে দে। এইসব কি তুই কি করতেছিস? হুম। বেবি বাসায় যেতে দিব তো। আগে তোমার ও রূপের শুধু আমাকে একটু প্রাণ করতে দাও, তাহলেই তো হলো। দেখ, আমার সাথে কিন্তু অসভ্যতামি করবি না। আমাকে যেতে দে বলতেছি। যাস শালা, এত অজ্ঞান হয়েও গেল। তাই কি, আমি তো আমার কাজ করবই। এটাই সুযোগ, না হলে আর সুযোগ পাবো না। শুভর কথা শুনে আমি আর এক মুহূর্ত দেরি না করে পুলিশকে আসতে বলেই দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলাম। শালা, আমার বউ, আমি কখনো তাকে মন দিয়ে দেখতে পারলাম না। আর শালা হারামির বাচ্চা, তুই চেখে দেখতে চাস? তোকে দেখাচ্ছে মজা। কথাটি বলেই আমি শোভাকে ওড়াধরা মার শুরু করতে লাগলাম। ভাই, আমাকে ছেড়ে দে। আমি আর জীবনে কোনো মেয়ের দিকে কোন নজরে তাকাবো না। প্লিজ মাফ করে দে ভাই। আমি চিন্তা করে দেখলাম এইসব তো জেরিন কিছুতেই বিশ্বাস করবে না, বরং আমাকেই দোষারোপ করবে। তাই শুভর থেকে জবানবন্দি নিয়ে
ভিডিও করে রাখলাম। ইতিমধ্যে পুলিশ এসে হাজির হয়েছে। আমি সবগুলোকে থানায় নিয়ে যেতে বলেই জেরিনকে কোলে করে বাইরে নিয়ে আসলাম। জেরিনের একটু একটু জ্ঞান ফিরছে। আমাকে কোলে নিয়েছো কেন? আমার না শীত করতেছে। আরো জোরে জড়িয়ে ধরো। বোকা, তুমি কিছু বোঝো না। যদি জ্ঞান ফিরে জানতে পারো তুমি আমার কোলে, তাহলে আমার কি অবস্থা হবে সেটা ভেবেই পাচ্ছি না। তাহলে জড়িয়ে কিভাবে ধরবো? এসব ভাবতে ভাবতে গাড়ি করে বাসায় নিয়ে আসি। পুরো রাস্তায় জেরিন আমাকে নেশার ঘরে আবোল তাবোল বলে একদম জ্বালিয়ে মেরেছে। আমি রুমে এনে জেরিনকে ওর বিছানায় শুয়ে দিতেই জেরিন আমাকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে। কই যাও আমাকে রেখে? আমার না খুব ভয় করতেছে আর শীত করতেছে। আমাকে জড়িয়ে ধরো না। মাতাল অবস্থায় এইসব আবোল তাবোল বলছে, আমাকে জড়িয়ে ধরে বারবার চুমু খাচ্ছে। আর এভাবেই একসময় আমাদের স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তটা কেটে গেল। সকালে জেরিনের আগেই আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে পড়ি। রাতের কথা ভেবেই আমার হাসি পাচ্ছে। জেরিনের কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। এদিকে জেরিনের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে নিজের দিকে তাকিয়ে অবাক, কেননা শরীরে তখন কোনো পোশাক ছিল না। একটু একটু করে রাতের কথা মনে পড়তে থাকে আর জেরিন চিৎকার করে ওঠে। আ জেরিনের চিৎকার শুনে আমি ওয়াশরুম থেকে দৌড়ে চলে আসি। কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? মনে হচ্ছে তোমার চিৎকার শুনে এই শহরের প্রায় মানুষ ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। জেরিন কিছুই বলতেছে না, রাগে ফুলছে আর চোখের পানি মুছছে। কি হলো? কিছু না বললে আমি বুঝতে পারবো কেমনে যে তোমার কি হয়েছে? জেরিন আর চুপ না থেকে ঠাস ঠাস করে আমার গালে থাপ্পড় লাগিয়ে দেয়। আমি তো বোকা বনে যাই। এটা কি হলো? আমার সাথে তুই কি করেছিস বল? আমার অসহায়তার সুযোগ নিয়ে এইভাবে আমার সর্বনাশ করলি? একটিবারও ভাবলি না আসলে তোদের মতো কাপুরুষরা তো এটাই করতে পারিস। আমি কাপুরুষ কথাটা শুনে আর কেন জানি চুপ থাকতে পারলাম না। সোজা জেরিনের গালে ঠাস 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 করে 3টা থাপ্পড় লাগিয়ে দিলাম। কি বললি তুই? আমি কাপুরুষ? তোর অসহায়তার সুযোগ নিয়ে অসৎ ব্যবহার করেছি, তাই না? আরে যদি এটাই হতো তাহলে তোর সতীত্ব অনেক আগেই ভোগ করতে পারতাম। আমার তোর উপরে সম্পূর্ণ অধিকার থাকা সত্ত্বেও কখনো জোর করে অধিকার আদায় করিনি। কারণ কি জানিস? আমি চাইনি তোর অনুমতি না পেয়ে তোর সাথে কিছু করতে। আর কাল রাতে তুই আমাকে বাধ্য করেছিস তোর প্রতি আকৃষ্ট হতে। এই দেখ, আমি জেরিনের হাতে ভিডিও করা মোবাইলটা দিয়ে রাগে নিচে চলে গেলাম। জেরিন মনে মনে ভাবছে, রাসেল তো ঠিকই বলেছে। যদিও সুযোগের সৎ ব্যবহার করত তাহলে অনেক আগেই করতে পারত, কিন্তু কখনো তো সেটা করেনি। আজকে তাহলে কেন এসব করলো? না, আমার মাথায় কিছুই আসছে না। আর আমি তো কালকে ক্লাবে ছিলাম, তাহলে এখানে আসলাম কিভাবে? না, মাথা কেমন ঝিমঝিম করছে। এসব কিছু ভাবতে ভাবতে মোবাইলটা না দেখে জেরিন উঠে ফ্রেশ হতে চলে যায়। এদিকে আমি নিচে বসে ভাবছি, জেরিন নিজেকে কি ভেবেছে? নিজেই মদ খেয়ে মাতাল হয়ে পাগলামো করবে আর কেউ কিছু বললেই সেটা তার দোষ, তাই না? ওর এইসব আমি আর সহ্য করব না। জেরিন ওয়াশরুম থেকে বের হতেই খাটের উপর একটা ফোন দেখতে পায়। ফোনটা দেখে চমকে ওঠে, কেননা ফোন আসলো কিভাবে এখানে? তখনই মনে মনে এই ফোনটা তো একটু আগে আমি দিয়ে এসেছি। রাসেল এই ফোন কোথায় পেল? ওর তো কোনো ফোন নেই। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। আগে তো দেখি ফোনটা কেন দিল আর কী বা দেখতে বলল। জেরিন খাটে বসে আস্তে করে ফোনটা নিয়ে পাওয়ার বাটন চাপ দিতেই অন করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ফোনটা ওপেন হচ্ছে না, কারণ ফোনে লক করা। এই রে, এটা তো লক করা। এখন পাসওয়ার্ড পাবো কিভাবে? তখন হয়তো পাসওয়ার্ড খুলেই দিয়েছিল। না, আগে ওর কাছে শুনে আসি। জেরিন নিচে আমার কাছে চলে আসে। আমি সোফায় বসে আছি, আনমনে কিছু একটা ভাবছি। এমন সময় জেরিন এসে বলল, ওই, তোর তো কোনো ফোন নেই, তাহলে এই ফোন কোথায় পেলি? আর তুই ফোনের কি বুঝিস? এই রে, খুঁজে খুঁজে আসল জায়গায় তীরটা মারছে। এখন কি বলি? না মানে আসলে হয়েছে কি, আমি এই ফোনটা নিতে চাইনি। আম্মু আব্বু জোর করে দিয়েছে যেন তারা আমার সাথে কথা বলতে পারে। আমি তো কিছুই বুঝি না এটার। একটু বোকা সেজে কথাগুলো বললাম। ও তাই? আচ্ছা, এর পাসওয়ার্ড বল দেখি। কি এমন আছে যেটা দেখলে
আমি বুঝতে পারবো তুই সুপুরুষ। আই লাভ ইউ। আমার কথা শুনে জেরিনের অনেক রাগ ওঠে। এই তুই কি পাগল হয়েছিস? এই সময় আই লাভ ইউ বলতেছিস, একদম মেরে বালি চাপা দিয়ে দেব। তোকে আই লাভ ইউ বলতে আমার বয়েই গেছে। ওইটা আমার ফোনের পাসওয়ার্ড। কি এটা পাসওয়ার্ড? আর একটু হলেই তো আমি গেছিলাম। জেরিন পাসওয়ার্ড খুলতেই অবাক হয়ে যায়, কারণ সামনে ওর মিষ্টি মাখা মুখটাই ভেসে ওঠে। তবু তেমন রিয়াক্ট না করে ভিডিও দেখতে থাকে। ভিডিও দেখে তো পুরোটা শক খেয়ে যায়। শুভ তার সাথে এটা করতে পারলো? কি মাথা নষ্ট হলো কেন? মদ খেয়ে পরপুরুষের সাথে ফষ্টি নষ্টি করতে কিছুই না। না, শুভ এটা আমার সাথে করতে পারে না। ওকে আমি খুব ভালো মনে করেছিলাম। ও তোর শরীরটা ভোগ করার জন্যই ক্লাবে ডেকেছিল। যদি ঠিক সময়ে আমি না পৌঁছাতাম, তাহলে এই সুন্দর মুখটা আর সুন্দর থাকতো না। সুন্দর থাকলেও কোথায়? তুই তো ওর মতো কাজ করেছিস, তাহলে ওর সাথে তোর পার্থক্য কোথায় হলো? সুযোগের সৎ ব্যবহার তো তুইও করেছিস। আগে নেক্সট ভিডিওটা দেখ। আমি তোর সাথে জোর জবরদস্তি করছি, নাকি তুই বাধ্য করেছিস এসব করতে? জেরিন তখন বাসায় আসার ভিডিওটা দেখে একদম অবাক হয়ে যায়। সে নিজেই তো আমাকে জোর করেছে এইসব করতে। কিরে, এখন তোর চোখ কপালে কেন? শোন, তোকে নিজের করে পাওয়ার জন্য অনেক অত্যাচার সহ্য করেছি। আর না, তুই ভাবিস না যে বিশেষ ক্যাডার বলেই যা ইচ্ছে তাই করবি। আর হ্যাঁ, তুই যদি চাস আমাকে ডিভোর্স দিতে পারিস। আমি কথাটা বলেই বাইরে চলে আসি। এদিকে জেরিন তো স্থির দাঁড়িয়ে আছে, একটু নড়ছে না সে। রাসেল কি বলে গেল? ডিভোর্স দেওয়ার কথা? আর রাতে যা করেছে তাতে তো ওর কোনো দোষ নেই, সবটাই তো আমার দোষ। আর ওর তো পুরো অধিকার আছেই আমার সাথে এইসব করার। তাহলে আমি কেন মানতে পারছি না? আমি বাজার থেকে এক প্যাকেট পিল কিনে আবার বাসায় চলে আসি। এনে ধর, এই ওষুধটা খেয়ে নে, তাহলে রাতের সব কিছু মুছে যাবে তোর ভিতর থেকে। কিন্তু আমি দুঃখিত, স্বামী হওয়া সত্ত্বেও তোকে কলঙ্কিত করেছি, সেটা মুছতে পারবো না। ওষুধটা দেওয়ার জন্য জেরিন অনেকটাই অবাক হয়, কেননা ভুল করে হোক বা যেমন করেই হোক হয়েছে তো নাকি। আর তারা তো স্বামী স্ত্রী। তুমি আমাকে এইসব দিতে পারলে? বিবেকে একটুও বাঁধলো না? নিজের স্ত্রীর গর্ভে যেই সন্তান এখনো আকৃতি ধারণ করেনি, তাকে এইভাবে গলা টিপে হত্যা করতে বললে? আমি চাই না আমার পাপের ফসল তুই সারা জীবন বয়ে বেড়াস। আমি তোর স্বামী, সেটা শুধু কাগজে, মন থেকে কখনো মেনেছিস আমি তোর স্বামী কথাটা? সেটা মানিনি, কিন্তু যাই বলো না কেন, আমি এই সন্তান নষ্ট করতে পারবো না। সেটা তোর ইচ্ছে, আমার কিছু বলার নেই। মনে মনে আমি তো মহা খুশি যে জেরিন আমার সন্তান তার গর্বে রাখবে। আমি এত পরিমাণ খুশি যে বলে বোঝানো দায়। আচ্ছা, তুমি তো আমার সাথে কখনো তুই করে কথা বলোনি, তাহলে আজকে কেন তুই করে বলতেছো? এই ব্যবহার তুই নিজেই আমাকে শিখিয়েছিস, তাই সেই ব্যবহারটা করতেই আমি বাধ্য হচ্ছি। আচ্ছা, তোমার বাবা মায়ের সাথে আমার পরিচয় করিয়ে দেবে না? আমাকেই মানতে পারিস না, সেখানে আমার বাবা মাকে কিভাবে মেনে নিবি সেটা বল আগে। জেরিনের মুখে কোনো কথা নেই। তুই আমার সাথে যা করেছিস সে তুলনায় তোর সাথে এই কথাটা কিছুই না। আমার একটু বাইরে কাজ আছে, গেলাম আমি কথাটা বলেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমার কিছুটা পরিবর্তন দেখে জেরিন সন্দেহ করে, আর সেই কারণে ও আমাকে ফলো করতে থাকে। আমি কোথায় যাই, কি করি, এসব। বাসায় এসে আমি তো অবাক, কারণ জেরিন রান্না করতেছে। ও বাবা, জেরিন আবার রান্না করতে শিখলো কবে? সেটা তো বুঝলাম না। দেখি একটু রহস্যটা শুনে আসি। আমি ধীরে ধীরে রান্নাঘরের দিকে আসতে থাকি, আর খাবারের গন্ধে ততই মুগ্ধ হচ্ছি। খুব সুন্দর গন্ধ আসতেছে, মনে হয় খাবার খুব টেস্ট হবে। আহ, বউ আমার মনে হয় পাক্কা রাঁধুনি হয়েছে। কি ব্যাপার ম্যাডাম পুলিশ আজকে রান্নাঘরে? ওহ তুমি? আমি একটু রান্না করতেছি। তোমার তো অনেক কষ্ট হয় রান্না করতে, তাই ভাবলাম আজকের রান্নাটা আমি করি। আজকে রান্না করতেছো তো কাজের মেয়ে মনে হবে না তোমাকে? বলো। কাজের লোক মনে হবে কেন? আমি তো তোমার বউ, আর বউদের সংসারের কাজ করতেই হবে। এটাই তো আমাদের সমাজের নিয়ম। আরে বাহ, আজকে তুমি সব নিয়ম বুঝতে পারলে। তাহলে আগের সব কি উল্টো নিয়ম ছিল নাকি? সেটা একটু বলো দেখি। এইসব কথা এখন বাদ তো। এইভাবে আমাদের দুজনের মাঝে আরও অনেক কথা হয়। আমি রুমে চলে আসি ফ্রেশ হওয়ার জন্য। আমি ওয়াশরুম থাকতেই
আমার ফোনে নিধির কল আসে, যা জেরিনের চোখ এড়ায় না। জেরিন ফোনটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমি নিধি বলছি। আপনি কে? আর রাফসিলের ফোন আপনার কাছে কিসের জন্য? স্বামীর ফোন স্ত্রীর কাছে থাকবে না তো কোথায় থাকবে শুনি? আজব ধরনের কথা বললেন আপনি। কি? বউ মানে কিসের বউ? আপনি মিথ্যা বলতেছেন। রাসেলের তো এখনো বিয়েই হয়নি। আপনি প্লিজ মজা করবেন না। তখন আমি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে জেরিনের হাত থেকে ফোনটা নিয়ে কল কেটে দিয়েই ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দিলাম। তোর সাহস কি করে হয় আমার ফোন রিসিভ করার? নিজের স্বামীর কাছে স্বামীর অধিকার দিতে লজ্জা করে তোর? তাহলে অন্যের কাছ থেকে যে আমার বউ বলে পরিচয় দিচ্ছিস, লজ্জা করছে না? তোর মান সম্মানে বাঁধে না একটা রাখালকে নিজের স্বামী বলে দাবি করতে? জেরিনের চোখে পানি। আমি তো সব ঠিকই বলেছি। এইসব কথাই আমাকে জেরিন বলতো। এখন তো তাকে এইসব শুনতেই হবে। দেখো, তুমি আমাকে মারো কাটো যা খুশি করো, আমি কোনো প্রতিবাদ করব না। শুধু তোমার পায়ের নিচে আমাকে একটু স্থান দাও, এইটা আমার কাছে বড় পাওয়া হবে। আর নিধি তোমাকে কেন ফোন দিবে বলো? বোন তো ভাইয়ের সাথে কথা বলতেই পারে, এটা কি অস্বাভাবিক কিছু নাকি? আজব তো। শোনো, যদি ভাই বোনের সম্পর্কের মতো কথা শুনে মনে হতো তাহলে আমি কিছুই বলতাম না। নিধির কথার ধরন শুনেই বোঝা যায় ও তোমাকে ভালোবাসে। আমার থেকে তোমাকে কেড়ে নিতে চায়। প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ও আমাকে ভালোবাসলেই তাই তোর কি? তুই তো নিজের মুখেই বলেছিস আমি তো স্বামী হওয়ার যোগ্য না। কিন্তু নিধি আমাকে ওর যোগ্য মনে করে, কখনো রাখাল মনে করে না। আমার কথা শুনে জেরিন কেঁদে কেঁদে আমার কলার ধরে বলল, শোন, তুই যদি ওই মেয়ের সাথে মেলামেশা করিস তাহলে একেবারে খুন করে ফেলবো। এই আমি বলে দিলাম। আগে তোকে খুন করব, তারপর তোমার বুকে মাথা রেখে হাসতে হাসতে নিজের জীবনটা দিয়ে দিব। হা হা হা, আমার জন্য তুই তোর মূল্যবান জীবন দিবি? হাসালি রে হাসালি, তোর সাথে কথা বলাই বৃথা। ধ্যাত্তেরি। আমি কথাটা বলেই বাইরে চলে গেলাম। আর জেরিন বসে বসে কান্না করেই যাচ্ছে। আজ যেন তার চোখের পানি কোনো বাধা মানছেই না। সব কিছু তার ভুলেই জন্যই সহ্য করতে হচ্ছে। এটা যে তার ভাগ্যের লিখন, মেনে নিতেই হবে। জেরিন আবারও মনে মনে ভাবছে, তুমি যতই আমাকে কষ্ট দাও না কেন, এই জীবন থাকতে আমি তোমাকে ছাড়বো না। পরের জন্মেও আমার জীবন সঙ্গী হিসেবে বিধাতার কাছে তোমাকেই চাইবো। আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিরিবিলি একটা জায়গায় এসে গাছের নিচে টপ করে বসে পড়লাম। আকাশের দিকে তাকিয়ে আনমনা হয়ে ভাবছি কিছু সময় আগে ঘটে যাওয়া ঘটনা। হঠাৎ আমার চোখে আটকে যায় সামনের দিকে। ডিজের লোক ফোনে বলছে আজকে নাকি ডিজে আসবে। আমিও ওই লোকটার পিছু পিছু চলে যাই। ফলো করতে করতে এক সময় লোকটার সেই পুরনো বাড়িতে ঢুকে পড়ে। কিছু সময় পরে ডিজে অনেকগুলো গাড়ি নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। আমি ছদ্মবেশে পুলিশ আসতে বলি। কিছু সময়ের মধ্যেই পুরো বাড়ি ঘিরে ফেলে। একসময় ডিজের লোকের সাথে পুলিশের যুদ্ধ হয়। তাতে ডিজের অনেক লোক মারা যায়, আর কিছু পুলিশও আহত হয়। তবু আমার মিশন সম্পূর্ণ হয়। ডিজেকে ধরে পুলিশকে দিয়ে থানায় পাঠিয়ে দিয়ে আমি বাসায় চলে আসি। জেরিন দরজার সামনে বাড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আমার জন্য অপেক্ষা করছে। কি ব্যাপার ম্যাডাম, এখনও এখানে দাঁড়িয়ে আছেন যে? তোমার জন্য অপেক্ষা করছিলাম। যাও গিয়ে হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার রেডি করতেছি। আমি কিছু না বলেই ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। আর তখনই জেরিনের ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করার পরে ওই পাশ থেকে যা বলে সেটা শুনে জেরিন তো অনেকটাই অবাক হয়ে যায়। ডিজেকে ধরার খবরটাই জেরিন শুনতে পায়, কিন্তু যেই অফিসার ধরেছে তাকে নাকি এখনও কেউ দেখতে পায়নি। ইতিমধ্যে আমি ওয়াশরুম থেকে চলে আসি। কি ব্যাপার, এত খুশি খুশি লাগার কারণটা কি আমি একটু জানতে পারি? তুমি শুনেছ, আমাকে যেই সন্ত্রাসী ডিজেকে ধরার আদেশ দিয়েছিল তাকে ওই থানার এক অফিসার ধরেছে। সারা মিডিয়া জগতে তোলপাড় শুরু হয়ে গেছে। আমি মনে মনে হাসলাম। সেই কথা শুনেই এত খুশি? আর যদি জানতে সেই মানুষটাই আমি, তাহলে তো মাটিতে পা পর্যন্ত রাখতে না। তারপরে জেরিনকে বললাম, তাই তো বলি এত খুশি হবার কারণ কি? আচ্ছা, সেই অফিসারটা মনে হয় অনেক সাহসী, তাই না? সেটা তো মানতেই হবে, কারণ যাকে এত বছর হলো কেউ ধরতে পারছে না আর ওই অফিসার ধরেছে, সাহস না থাকলে কি আর
সম্ভব হতো নাকি? কিন্তু আফসোস ওই অফিসারকে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি, জানি না কেন। তবে আমি শুনেছি ওই অফিসারের বাড়িও আমাদের সিরাজগঞ্জ জেলাতেই। ওরে বাবা, এটা তো খুব ভালো খবর। এক জেলায় নাম করা দুইজন পুলিশ, তাও আবার বিশেষ ক্যাডার। বিশেষ বলার কারণেই জেরিন একটু অবাক হয়ে যায় আর আমাকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, আমি তো একটিবারের জন্য বলিনি সেই অফিসার বিসিএস ক্যাডার। তাহলে তুমি কিভাবে জানলে সে বিসিএস ক্যাডার? এই রে, কি থেকে কি বলে ফেললাম, এখন বুঝি ধরা পড়তেই হয়। আরে তুমি এইসব কি বলো? যাকে নিয়ে মিডিয়া জগতে ঝড় হচ্ছে তার সম্পর্কে এটা জানা কি বড় ব্যাপার নাকি? সেটাও তো কথা। জানো, ওই অফিসারের নাম রাসেল মাহমুদ। ইস, যদি আজ তুমি সেই অফিসার হতে তাহলে আমার মনের সকল আশা পূর্ণ হতো। হাহা, নাম এক হলেই কি আর মানুষ এক হয় নাকি? আর একটা রাখালকে নিয়ে এই স্বপ্ন দেখা আর পেঁপে গাছ দিয়ে ফার্নিচার বানানো একই কথা। হয়েছে হয়েছে, এত কথায় কথায় যুক্তি দেখাতে হবে না। আসো, খেতে আসো। তারপর আমি এসে খেতে বসি। খুব আদরের সাথেই জেরিন খাবারগুলো পরিবেশন করছে আমার প্লেটে। আমারও ভালো লাগছে, জেরিন আজ আপন ভাবতে শুরু করেছে। খাবারের প্লেটটা কেমন সেটা বলা মুশকিল, কিন্তু খাবারের গন্ধটা অস্থির। খুশি খুশি মনে খাবার মুখে দিতেই মুখ আর নড়াতে পারলাম না। এত পরিমাণ লবণ আর মরিচ দিয়েছে যে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ওই, এটা কি রান্না করছিস? আমার তো কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। কি বলো? আমি কত ভালোবাসা দিয়ে তোমার জন্য কষ্ট করে খাবার বানিয়েছি, যদিও রান্না ভালো করতে পারি না। চুপ কর, তোর খাবার তুই খা। আমি বরং নিধির কাছে গিয়ে খাবার খেয়ে আসি। অনেক সুন্দর করে রান্না করতে পারে নিধি। নিধির কথা শুনেই জেরিনের মনটা ছোট হয়ে যায়। শুধু নিধি কেন, এই পৃথিবীর সকল মেয়েই তার আপনজনের মুখে কোনো মেয়ের কথা শুনলে এমন করে। তুমি ওই মেয়ের কাছে যাবে না, তোমার পায়ে পড়ি প্লিজ। আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারি না, যেটা আগে কখনো অনুভব করতে পারিনি। আমি রাগ সামলাতে না পেরে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিই আর বলি, তোর সাহস কি করে হয় আমার শরীর স্পর্শ করার? আর হঠাৎ করেই এখন এত ভালোবাসা কোথা থেকে আসলো? তোর গর্ভের সন্তান যে আমার, সেটা আমি কেন বিশ্বাস করব? নাইট ক্লাবে কি করেছিস তোর মনে নেই? এটা তুমি বলতে পারলে নিজের সন্তানকে নিয়ে? আর তুমি জানোই আমি নেশার ঘরে ছিলাম। তুমি না থাকলে আমার সর্বনাশ হতো। তার হাত থেকে তুমি আমাকে রক্ষা করেছো। শোন, তুই আমার বউ, সেটা ভেবে তোকে বাঁচাইনি। আমি নারী জাতিকে সম্মান করি, তাহলে চোখের সামনে একটা নারীর ইজ্জত নষ্ট হতে কি করে দিতাম? তুই ছাড়া অন্য কেউ থাকলেও আমি এটাই করতাম। তুমি তো অন্য কারোর জন্য সেখানে যাওনি, আমাকে খোঁজার জন্যই গিয়েছিলে। আর আমার সাথে যা করেছো তাতে আমি হয়তো নেশার ঘরে ছিলাম, কিন্তু তুমি তো আর নেশার ঘরে ছিলে না। তাহলে কেন বলছো এইসব? যেই সন্তানের আকৃতি পর্যন্ত এখনো হয়নি তার নামে এমন কথা বলবে না প্লিজ। তোমার যত ইচ্ছে আমাকে মারো, কাটো, যা খুশি করো, তবুও আমাদের সন্তানকে নিয়ে মিথ্যা অপবাদ দিবে না। হতে পারি আমি তোমার কাছে খারাপ, কিন্তু এই নিষ্পাপ শিশু তো আর খারাপ না, ও তো তোমারই রক্ত। তোর সাথে কথা বলে আমার সময়টুকুই নষ্ট, যা ভাগ এখান থেকে। বলেই আমি হন হন করে আমার মায়ের কাছে চলে আসি। এদিকে জেরিন সেখানে বসেই কেঁদে যাচ্ছে। কি করবে সে আমাকে আপন করে পেতে? কিরে বাবা, মন খারাপ কেন? কি হয়েছে তোর? মায়ের মন সন্তানের চেহারা দেখে সব বুঝে যায়। মাও বুঝে গিয়েছিল আমার মনের দুঃখ। আমি মায়ের কোলে শুয়ে আমার সকল ঘটনা খুলে বললাম। রুমে আর কেউই ছিল না। আমার কথা শুনে মা বলল, কি বলিস? এত কিছু হয়ে গেছে অথচ আমি এর কিছুই জানি না? মা, আমি তোমাকে বলিনি এসব যদি আমার কর্মকাণ্ডের কথা শুনে রাগ করো তাই। দেখ বাবা, আমি বলি কি, তুই জেরিনকে মেনে নে। তুই জীবনে অনেক কষ্ট সহ্য করেছিস। আমি চাই না আরও কষ্ট তোর জীবনে আসুক। আর আমি আমার বৌমাকে আমার বাড়িতে নিয়ে আসব। মার কথা শেষ হতে না হতেই তখনই দরজার কাছ থেকে আমার বাবা বলে ওঠে, কে কার বৌমা? কিছুই তো বুঝলাম না, একটু বুঝিয়ে বলতো। তোমার কিছু বুঝতে হবে না, আমরা মা ছেলে বুঝলেই হবে, বুঝছো? কি আর করা, ছেলেকে পেয়েছো, এখন এই সংসারে তোমার জোরটাই বেশি। আমি আবার কোথাকার কি?
বাবা, তুমিও না একটু বোঝো না। আসো, এখানে বসো। তুমি জানো রাসেল বিবাহিত? কি বলো এইসব? রাসেল বিয়ে করেছে আর আমি সেটা জানি না? আমাদের সাথে পরিচয় হওয়ার আগে থেকেই রাসেল বিবাহিত। আর আমার বৌমাটা কে জানো? তুমি যদি না বলো তাহলে আমি জানবো কি করে? আমাদের পুলিশ ম্যাডাম জেরিন রাসেলের বউ, যেটা আমি জেনেছি নিধির মামা বাড়িতে। কি এত সুন্দর একটা বৌমা থাকা সত্ত্বেও আমি এখনো শ্বশুর হওয়ার মজাটাই পেলাম না। আমি স্বামী হয়েও এখন পর্যন্ত স্বামীর মর্যাদা পেলাম না, আর তুমি পড়ে আছো শ্বশুরের মর্যাদা নিয়ে। আর বাবা, আমি কিন্তু চাই না জেরিন জানুক আমি তোমাদের হারিয়ে যাওয়া সন্তান। কেন রে? আর এটা শুনলে তো জেরিন অনেক খুশি হবে আর তোকে রাখাল বলবে না। বাবা, আমি চাই ও আমাকে রাখাল হিসেবেই ভালোবাসুক, কোনো ধনীর ছেলে ভেবে না। আচ্ছা ঠিক আছে, তবে এটা বল আমার বৌমাকে এখানে কবে আনবি সেটা বল। এদিকে আমার সকল কথা দরজার আড়াল থেকে নিধি সব শুনতে পায়, কান্নায় ভেঙে পড়ে। জীবনে এই প্রথম কাউকে ভালোবেসেছে, আর সেটাও অন্য কারো মনের মানুষকে। তারপর আমি বাবা মাকে বললাম, আচ্ছা আমি একদিন নিয়ে আসব, তবে তোমরা কিন্তু কিছুই বলবে না। ও শুধু জানে তোমরা আমাকে ছেলে বানিয়েছ। আচ্ছা বাবা, ঠিক আছে। আর শোন, আমি অফিস করতে পারবো না, খুব তাড়াতাড়ি তোর জিনিস তুই সব বুঝে নে। আমি রেস্ট নিতে চাই। বাবা, তোমার জিনিস তুমি রাখো, আমার জিনিস শুধু তুমি আর মা, বুঝলে? তোমরা থাকলে আর আমার কিছুই লাগবে না। মায়ের চোখে পানি আমার এমন কথা শুনে। সত্যি এমন কথা কোনো ছেলেই আজকাল বলে না, কারণ সবাই স্বার্থের পূজারী, আর বাবা মাকে বানিয়ে দেয় বৃদ্ধাশ্রমের যাত্রী। মা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, মা এখন তাহলে আমি আসি, আমাকে এক জায়গায় যেতে হবে। আচ্ছা বাবা, দেখে শুনে যাস, আর বৌমার খেয়াল রাখিস, তাকে যেন কোনো কষ্ট দিস না, তাহলে তোর খবর আছে, এই আমি বলে দিলাম। বৌমার প্রতি কত দরদ, আর ছেলের প্রতি একটু দরদ নেই। বাবা শোন, জেরিন হলো অন্য বাড়ির মেয়ে, আমরা যদি ওকে ভরসা না দিই তাহলে ও কাকে ভরসা করবে বল? জানিস বাবা, একটা মেয়ে বিয়ে করে যখন স্বামীর ঘরে আসে তখন সবচেয়ে ভরসার মানুষ হয় তার স্বামী আর শ্বশুর শাশুড়ি। আর স্বামী শ্বশুর শাশুড়ি যদি ভালো না হয় তাহলে তার মতো দুঃখী নারী এই পৃথিবীতে হয় না। আমি আর কিছু না বলেই চলে আসি সোজা আমার স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আরে রাসেল সাহেব জি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যেই কাজ এত বছরও হলো না কেউ করতে পারেনি, সেটা আপনিও করেছেন। এর জন্য সরকার আপনাকে অনেক কিছু উপহার হিসেবে দিবে। স্যার, আপনি আমাকে সাহায্য করেছেন বলেই তো আমি কিন্তু কাজটা করতে পেরেছি। সেটা তো আমার কর্তব্য ছিল। তা রাসেল সাহেব, আপনি এত বড় পুলিশ অফিসার হয়েও এইভাবে গা ঢাকা দিয়ে আছেন কি জন্য? স্যার, আপনার এই প্রশ্নের উত্তর আমি পরে দেব। আজকে তাহলে আসি স্যার। আসসালামু আলাইকুম। আমি সোজা বাসায় চলে আসার জন্য রাস্তা দিয়ে হাঁটতে থাকি। কিছু পথ আসতে দেখতে পেলাম একটা ছেলে একটা মহিলার গলা থেকে চেন ছিনতাই করে দৌড়াতে থাকে, আর আমি ছেলেটাকে ধরে ফেলি। ছেলেটার সাথে কথাবার্তা বলার পরে বুঝতে পারলাম ছেলেটা প্রফেশনাল কোনো ছিনতাইকারী না, বরং মায়ের জন্য ওষুধ কেনার টাকা নেই বলেই এটা করতে বাধ্য হয়েছে। অনেকের থেকে টাকা চেয়েছে, কেউ দেয়নি। আমি ছেলেটিকে বললাম, এই নাও, এখানে কয়েক হাজার টাকা আছে, এ নিয়ে কিছু জিনিসপত্র কিনে বিক্রি করবে। এখান থেকে যা আয় হবে তা দিয়ে তোমার সংসার চলবে, আর তোমার মায়ের চিকিৎসা করাতে পারবে, আর কখনো ছিনতাই করবে না। ছেলেটির সাথে কথা বলেই আমি বাড়ির দিকে রওনা হলাম। আমার এই ঘটনা জেরিন দূর থেকে দেখছিল। আমার এই ঘটনা দেখে জেরিনের খুব ভালো লাগে, আর আমার প্রতি বিশ্বাসটা আরও বেড়ে যায়। আপনাদের মনে তো আবার অবশ্যই প্রশ্ন জন্ম নিচ্ছে, এটা ভেবে যে এই সময় জেরিন এখানে কিভাবে আসলো। চলেন এই প্রশ্নের উত্তরটিও শুনে নেই। আসলে আমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার কিছু সময় পরে জেরিন একটা জরুরি কাজে থানায় আসে, আর সেখান থেকে বাসায় ফেরার পথেই আমার এই ঘটনাটা লক্ষ্য করে, যেটা দেখে জেরিন অনেকটাই মুগ্ধ হয়। জেরিন আমার আগেই বাসায় এসেছে। সে কখন বাসা থেকে বেরিয়েছো আর এখন আসার সময় হলো? জানো বাসায় আমার একা থাকতে অনেক কষ্ট হচ্ছিল। কথাটা বলতে বলতে জেরিন মাথা ঘুরে ফ্লোরে পড়ে যায়। আমি অবাক হয়ে দৌড়ে
জেরিনের কাছে আসি। এই জেরিন, তোমার আবার কি হলো? এভাবে পড়ে গেলে কেন? সারাদিন খাবার খাওনি নাকি? কিন্তু জেরিন কোনো কথাই বলছে না। দেখে আমি দ্রুত কাছের একটা হাসপাতালে নিয়ে যাই আর মাকে ফোন করে আসতে বলি। হাসপাতালে আসলেই ডাক্তার জেরিনকে নিয়ে যায়। পরীক্ষা করে দেখতে পায় জেরিনের তেমন কিছু হয়নি। প্রেগনেন্ট থাকার কারণে এমনটা হয়েছে, যার উপরে শরীরটাও অনেক দুর্বল। আমি আর জেরিনের প্রেগনেন্টের কথা তো আগে থেকেই জানি, তাই আর কোনো চিন্তা করলাম না, বরং খুশি হলাম। এদিকে মাও চলে আসে। রাসেল, কি হয়েছে জেরিনের? এইভাবে হঠাৎ মাথা ঘুরে কেন পড়ে গেছে? মা তেমন কিছু হয়নি, জেরিন তো প্রেগনেন্ট আর না খেয়ে থাকার কারণে মাথা ঘুরে পড়ে গেছিল। ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছে, এগুলো খেলেই সব ঠিক হয়ে যাবে। জেরিন মায়ের পায়ে ধরে সালাম করে, যেটা দেখে মা অনেকটাই খুশি হয়। মা, তোমার জায়গা পায় না আমার বুকে। আর শোনো, আমার বংশের প্রদীপের যেন কোনো ক্ষতি না হয়। তুমি নিজের যত্ন নেবে, মনে থাকবে তো আমার কথা? আম্মা, আপনার কথা আমি অবশ্যই মনে রাখবো। আজ যদি আমার শাশুড়ি থাকতো তাহলে হয়তো আপনার মতোই অনেকটা খুশি হতো। এই কথা শুনে মা আমার মুখের দিকে তাকিয়ে আছে, কিছু বলবে, কিন্তু আমি তো আগেই মানা করেছি, তাই আর বলা হলো না মায়ের মনের কথাটা। মা, আমরা তাহলে যাই, কেমন? আমি বলি কি, এখন জেরিনকে নিয়ে আমাদের বাসায় চলে আয়। রাত হয়ে এসেছে। তোর বাসা তো ভালোই দূরে, আবার রান্না করাটাও ঝামেলা। না মা, সেটার কোনো দরকার নেই। আমি যা বলছি সেটাই কর, বুঝলি? এত বেশি কথা বলছিস কেন? জানিস না, মা বাবা যা বলে তা সন্তানের ভালোর জন্যই বলে। আমি আর বেশি কিছু না বলে মায়ের গাড়ি করে বাড়িতে চলে আসি। জেরিন এত বড় বাড়ি দেখে তো অনেকটাই অবাক। আম্মা, এত বড় বাড়ি আপনাদের? খুব সুন্দর করে সাজানো বাড়িটা। আরে মা, এটা তো কিছুই না। এই রকম আরও অনেক বাড়ি আছে আমাদের। দেশের বাইরেও অনেকগুলো বাড়ি আছে। ওহ, আপনারা তাহলে তো অনেক ধনী পরিবার। আচ্ছা আম্মা, আপনাদের কোনো ছেলে সন্তান নেই? মা জেরিনের কথা শুনে আমার মুখের দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে থাকে, কিছুই বলে না। কি বলবে সে? আমি তো বলতে মানাই করেছি। জেরিন, এইসব এখন জানা কি তোমার খুব জরুরি? এমনিতেই মার মন খারাপ, দেখছো না? এই দেখো, আমার মন খারাপ, আমি সেই দিকে কোনো নজরই দেইনি এখনো। মা হয়েছ, এখন চলো ভিতরে যাই। এইভাবে বাইরে দাঁড়িয়ে তো আর কথা বলা যাবে না, তাই না? তারপর সবাই ভেতরে চলে আসি। বাসায় এখন কেউ নেই, সবাই কোথায় জন্য গেছে। আর আমার বাবা তো অফিসেই আছে। এভাবে কিছু সময় কথা বলার পর সবাই বাসায় চলে আসে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নিধি বলল, বড় আম্মু, ছেলের বউকেও পেয়ে আমাকে ভুলে গেল নাকি? সবাই তো অবাক ছেলে বউ শব্দটা শুনে। আর আমি তো আরও অবাক, নিধি কি করে জানলো জেরিন আমার স্ত্রী? নিধি মা, তুই এসব কি বলছিস? উনি তো রাসেলের ম্যাডাম। রাসেল তার বাসায় কাজ করে। তুমি ভুল জানো বাবা, উনি রাসেল ভাইয়ের স্ত্রী জেরিন, আমাদের এখানকার পুলিশ অফিসার। নিধিমাবুনি, তুই এটা কি করে জানলি? আমি তো এটা কাউকে বলিনি। বলো মা, একটা কথা আছে না, যেটা গুরুজনেরা সবসময় বলতো, সত্য কথা কখনো চাপা থাকে না। নিধির চোখে জল, মনে হচ্ছে এখনই মেঘ ভেঙে বৃষ্টি নামবে। মামুনি, তুই কান্না করছিস কেন? কি হলো তোর আবার? না বড় মা, কিছু না, এই মনে হয় চোখে পোকা পড়েছে। নিধি ওখানে আর দাঁড়িয়ে না থেকে সোজা রুমে চলে আসে। এদিকে জেরিন তো নিধিকে এই বাড়িতে দেখি অবাক হয়ে যায়, মনে মনে কিছু হারানোর ভয় তাড়া করে বেড়াচ্ছে। যা বাবা, হঠাৎ করে নিধির আবার কি হলো? কিছুই তো বুঝলাম না। আমি তো কিছুই বুঝলাম না। এটা তো ভালো ছিল, হঠাৎ আবার কি হলো? ওদেরকে দেখে আল্লাহ ভালো জানে। আমি তো ঠিকই বুঝতে পেরেছি নিধির এমন আচরণ করার কারণ। নিধি যে আমাকে পছন্দ করত, আর জেরিনকে দেখে সহ্য করতে পারেনি। তারপর কেউ কোনো কথা না বলে খাবার খেয়ে গেলাম। জেরিন তো এই বাড়িতে থাকবেই না, চলে যাবে, কিন্তু মা কিছুতেই যেতে দিবে না। জেরিন আমার কানে কানে বলে, এই চলো না, আমরা বাসায় চলে যাই, এখানে আমার থাকতে ভালো লাগছে না। আমি মনে মনে বললাম, তোমার যে কি কারণে ভালো লাগছে না সেটা তো আর আমার অজানা নয়। শুনলে না মা কড়া গলায় কি বলে গেল? সেটা তো শুনলাম, কিন্তু আমার তো ভালো লাগছে না। আচ্ছা চলো ছাদে গিয়ে বসে থাকি, হয়তো তোমার একটু হলেও ভালো লাগবে। আচ্ছা চলো তাহলে, যদি মনটা একটু ভালো হয়।
তারপর মাকে বলে আমি আর জেরিন ছাদে চলে আসি। ছাদে এসেও বাধে আরেকটা ঘটনা, কারণ ছাদে নিধি বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে নিধির মনটা খুব খারাপ। তুমি আমাকে মন ভালো করার জন্য এখানে নিয়ে আসলে, বলো? দেখো জেরিন, আমি বুঝতে পারছি তুমি নিধিকে মানতে পারছো না, কিন্তু তুমি এটা কেন বোঝো না যে হয়তো নিধি আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো নিধিকে ভালোবাসি না। হুম। তারপর ধীরে ধীরে আমি আর জেরিন নিধির কাছে আসি। আমাদের দেখেই নিধি উঠে চলে যেতে যাচ্ছিল, অমনি জেরিন নিধির হাত ধরে ফেলে। আচ্ছা আপু, তোমার কি হয়েছে বলো তো? নাকি তোমাদের বাসায় এসেছি বলে তুমি আমাদের সহ্য করতে পারতেছো না, কোনটা বলো? নিধি এই কথা জবাবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছি না। তখনই আমি বললাম, দেখো নিধি, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। তুমি না বুঝে হয়তো আমাকে ভালোবাসতে শুরু করেছো। যদি একটা বারের জন্য আমাকে জিজ্ঞেস করতে আমি তোমাকে ভালোবাসি বা পছন্দ করি কিনা, তাহলে আজকে হয়তো এমন কষ্ট পেতে হতো না। আপু, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। তুমি যদি একটিবারের জন্য তোমার ভাইয়ের সম্পর্কে খবর নিতে, তাহলে এমন হতো না। দেখো নিধি, তোমার জন্য অনেক ভালো ছেলে রিজার্ভ করে, আর তুমি কিনা আমার মতো একটা রাখালের জন্য এমন মন খারাপ করে আছো। দেখবে আমার থেকেও অনেক ভালো ছেলে তোমার জীবনে আসবে। ভাইয়া কি করবো বলো? আমি কাউকে জীবনে ভালোবাসিনি, কিন্তু তোমাকে দেখে আমার মনে ঘন্টা বাজতে শুরু করে। আস্তে আস্তে তোমাকে ভালোবাসতে শুরু করি, কিন্তু আমি মানতে পারছি না তুমি বিবাহিত। নিধি আপু, এটা নিয়ে কষ্ট পেও না তো। মনে করো এটা তোমার জীবনে একটা দুঃস্বপ্ন ছিল, যা কল্পনাতেই মানায়, বাস্তবে কখনোই রূপ নেয় না। ভাবি, আমি এত সময় কিছুই বুঝতে পারিনি, কিন্তু এখন তোমরা এত সুন্দর করে বোঝালে, যা শুনে আমি সব বুঝতে পেরেছি। ভাবি, তোমার কাছে একটা জিনিস চাইবো, কখনো ভাইয়াকে কষ্ট দিও না। ভাইয়ার মনটা খুব ভালো। ননদিনী, তোমার রাখাল ভাইকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। কখনো কষ্টের ছিটে ফোঁটাও ওর কাছে আসতে দিব না। ভাবি, তুমি কি বলো এসব? ভাইয়া আগে রাখাল ছিল, কিন্তু ভাইয়া এখন এইবারের হারিয়ে যাওয়া সন্তান। কি বলছো এসব? তাহলে আম্মা আব্বা আমার আসল শ্বশুর শাশুড়ি? হুম, বড় আম্মু আর বড় আব্বু তোমার আসল শ্বশুর শাশুড়ি। কিন্তু তোমার ভাই এটা আমাকে কখনো বলে নাই। যাও, তোমার ভাইয়ের সাথে আর আমার কোনো কথা নেই। এত বড় একটা আনন্দময় কথা আমার থেকে লুকিয়েছে। তখনই পিছন থেকে আমার মা এসে বলে, মারে, এতে রাসেলের কোনো দোষ নেই, কারণ ও চাইতো তুমি ওকে রাখাল হিসাবে ভালোবাসো। ধনির ছেলে এটা জেনে না। জেরিন মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলে, আচ্ছা আমা, বুঝলাম সে আমাকে এই জন্য বলে নাই, কিন্তু আমাকে যে তোমাদের আদর ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, সেটার কি হবে? আর দেখো, উনি নিজে এসে ঠিকই তোমাদের আদর ভালোবাসা নিয়েছে। জেরিনের এমন কথা শুনে সবাই ফিক করে হেসে দেয়। ও, তাহলে এই ব্যাপার। তোমার জন্য অনেক ভালোবাসা এই বুকে আছে, বুঝলে? কখনো ফুরাবে না। ভাবি, একটা কথা বলবে? তুমি বিসিএস ক্যাডার হয়ে ভাইয়ার মতো একটা মূর্খ রাখালকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে কেন? নিধি শোনো, আমি যখন ছোট তখন আমার মা মারা যায়। তারপর আমার বাবা আমাকে বড় করে। আমি পড়াশোনায় খুবই মেধাবী ছিলাম, আর তোমার ভাইকে আমার বাবা খুব ভরসা করতো আর ভালোবাসতো। বাবা মারা যাওয়ার সময় আমাকে তোমার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেয়, কিন্তু আমি তোমার ভাইকে মেনে নিতে পারছিলাম না। খুব কষ্ট দিয়েছি তোমার ভাইকে, তবুও তোমার ভাই আমার সাথে কখনো রাগ দেখিয়ে কথা বলেনি। নিজে না খেয়ে আমার পড়াশোনার খরচ চালিয়েছে, আমাকে বিসিএস ক্যাডার বানিয়েছে। আমি বিসিএস হওয়ার পর তোমার ভাইকে কাজের লোকের মতো রেখেছি, তবুও কোনো প্রতিবাদ করেনি। আজ আমি তোমার ভাইয়ের মতো এত ভালো মনের একটা মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে মনে করি। ভাবি, তুমি যেটা করেছো সেটা হয়তো আমি থাকলেও করতাম, কারণ কোনো শিক্ষিত মেয়েই চাইবে না এমন রাখালের মতো মূর্খ জামাই। জানো মা, তোমার ছেলে গরিব হলে কি হবে, কিন্তু মনটা তার খুবই বড় মাপের ছিল। কাউকে টাকা দিয়ে হয়তো সাহায্য করার ক্ষমতা ছিল না, তবে কাজ বা অথবা কথা দিয়ে সাহায্য করত সব সময়, যার জন্য আমাদের গ্রামের সবাই ওকে নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসতো। দেখতে হবে না ছেলেটা কার?
রহিমা চৌধুরী ও রায়হান চৌধুরীর একমাত্র ছেলেও। ওর শরীরে এই উপকারী মানুষের রক্ত বইছে, বুঝলে বৌমা? আমি মনে মনে বললাম, মাগো, যখন জানতে পারবে তোমার এই রাখাল ছেলেটাই আজকের সমাজের সবার মুখে মুখে যেই পুলিশ অফিসারকে নিয়ে কথা, সেই পুলিশ অফিসার তোমার ছেলে, তখন নিজেকে গর্বিত মনে করবে। মা, অনেক কথা তো হলো, এখন চলো নিচে যাওয়া যাক। এমনিতেই সন্ধ্যা নেমে এসেছে, তারপর সবাই একসাথে নিচে নেমে আসি। তুমি এত বড় লোকের ছেলে, আর সেই কথাটা আমাকে একটি বারের জন্য জানানোর প্রয়োজন মনে করনি? তোকে কোনো কিছু বলার প্রয়োজন মনে করি না। কেন বলবো? তুই তো বলছিস আমার মতো রাখাল তোর স্বামী হওয়ার কোনো যোগ্যতাই নেই। তুমি রাখাল হও আর যাই হও না কেন, তুমি আমার স্বামী, এটাই সব থেকে বড় পরিচয় আমার কাছে। আর তুমি জানো না, স্বামী সবসময় স্ত্রীর সাথে সব কিছু শেয়ার করে, হোক না তার মনে জমানো কষ্টের পাহাড়। শোন, যে স্ত্রী স্বামীকে স্বামী বলে মানেই না, তার জন্য এসব মিথ্যা মায়া রেখে কী লাভ বল? আর তুই তো নিজে মুখেই বলেছিস আমার এই সংসারে তুই কিছুদিন থাকবি, আমাকে তোর নাকি সহ্য হয় না। তাহলে আজকে এসব কেন বলছিস? প্লিজ এইসব কথা বলো না। আমি আগে ওইসব কথা বলেছি, কারণ সংসারের যে একটা মানে আছে সেটা বুঝতাম না। স্ত্রীর ওপরে যে স্বামী নামক গাছটা কত বড় নিরাপত্তার ছায়া, সেটা কখনোই ভাবিনি। কিন্তু এখন এইসব বুঝতে শিখেছি। সব থেকে বড় কথা, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আমি তোমার সন্তানের মা হয়ে সারা জীবন তোমার বুকে মাথা রেখে থাকতে চাই। বিধাতা মরণকালেও যেন আমাদের আলাদা না করে। এসব কথা শুনে আমার খুবই ভালো লাগে, কিন্তু এত সহজে তো মেনে নিলে চলবে না। ওকে বোঝাতে হবে আপনজনদের দেওয়া কষ্ট কতটা ভয়ঙ্কর। শোনো, মা যেন বুঝতে না পারে তোর সাথে আমার কোনো মিল নেই, তাহলে মা অনেক কষ্ট পাবে। কিন্তু আমি সেটা চাই না, তাই মা যেন কোনোভাবেই বুঝতে না পারে। যদি বোঝে তাহলে তোর খবর আছে, বলে দিলাম। এমন করিও না, মায়ের কষ্ট হবে সেটা তুমি ঠিকই বুঝতে পারছো। আর আমারও যে একটা মন বলে জিনিস আছে, সেখানে যে হাজার গুণ বেশি কষ্ট হচ্ছে, সেটা কেন তুমি বুঝতে পারছো না? এত কিছু বোঝার সময় আমার হাতে নেই। আমার মন বলতে কিছুই নেই। যেটুকু ছিল সেটুকু তোর দেওয়া আঘাতেই পাথর হয়ে গেছে। যদি তোর ভালোবাসার বরফ দিয়ে মনটাকে গলাতে পারিস তো চেষ্টা করে দেখ। তোমার মন যতই পাথর হোক না কেন, আমার ভালোবাসার ফুল তোমার মনে ফোটাবই ইনশাল্লাহ। দেখা যাক কতটা সম্পূর্ণ হতে পারিস। আমাকে তোর যদি ভালো না লাগে, তাহলে তোকে শুধু শুধু আমার একা ভালো লেগে কি হবে বল? ফলস্বরূপ শুধু কষ্টটাই পাবো। তার চেয়ে বড় মায়া কাটানোর কোর্সটাই করি। তাও যদি তোর দেওয়া কষ্টটা আমার এই অবুঝ মনটা সহ্য করতে পারে। তুমি আমাকে কষ্ট দিয়ে কি খুব শান্তি পাও বলো? আমার যে কষ্ট হয় সেটা কেন বুঝো না? আমার তোর মন বোঝার মতো শক্তি নেই, তাই তোর মনে কষ্ট বয়ে আমি পড়তে পারবো না। বুঝেছিস তুই? এখন চুপ থাক। তোর কথার জন্য আমার 3 কেজি মাথা ধরেছে। জেরিন আর কোনো কথা বলে না, নীরবে শুধু কান্না করছে। এটা ছাড়া তার আর করার কিছুই নেই, রাস্তাও নেই। ও যে এর থেকেও আরও 1000 গুণ বেশি কষ্ট দিয়েছে আমাকে, আজ তাকে তো আমার দেওয়া সামান্য কষ্ট সহ্য করতেই হবে। শুনে রাখো, তোমার দেওয়া সকল কষ্টের আগুনে নিজেকে পুড়িয়ে নিজেকে তোমার মনের মতো তৈরি করব। তুমি যত খুশি কষ্ট দাও, তবে দিন শেষে তোমার ওই মিষ্টি হাসিটা দেখার একটা সুযোগ দিও। তবুও কষ্টটা অন্তত মনে হবে না। তোমার ওই হাসি দেখেই একদিন হারিয়ে যাব কোনো এক গভীর নিদ্রায়। আমি মনে মনে বললাম, বাবা, যেই মেয়ে আগে রাখালের নাম গন্ধ শুনতে পারতো না, আর সে এখন রাখালের জন্য পাগল, এটা কি ভাবা যায়? আপনারাই বলেন। এইভাবে আরও অনেক কথা বলতে বলতেই মা ডাকলেন খাওয়ার জন্য। খাবার পর্ব শেষ করে সবাই যার যার রুমে চলে যায় ঘুমানোর জন্য। আমিও গিয়ে সোফায় বিছানা ঠিক করছি, কারণ জেরিনের সাথে তো এক বিছানায় থাকা সম্ভব না। কিন্তু জেরিন এসে বলল, এই তুমি এটা কি করতেছো? রুমের মাঝে এত বড় একটা খাট থাকতে তুমি সোফায় বিছানা কেন করতেছো? বুঝলাম না। তোর সাথে ঘুমানোর কোনো ইচ্ছা বা অধিকার কোনোটাই আমি নিজের মনে করি না। এমন কেন করছো? আমি তোমাকে এইভাবে সোফায় রেখে খাটে ঘুমাবো সেটা আমি পারবো না। ঘুমাস না? তোকে ঘুমাতে বলছে কে? তোর যেখানে ইচ্ছে সেখানে ঘুমা।
আমার করার কিছুই নেই। আগে তো ঠিকই ঘুমিয়েছিস, আমি মাটিতে ঘুমিয়েছি, তাহলে এখন আমার জন্য হঠাৎ দরদ উঠলে উঠেছে কেন? দেখো আমি মানছি আগে তোমার সাথে যা করেছি তা ঠিক করিনি, যা আমার জন্য কখনো ক্ষমার যোগ্য না। ঠিক আছে, তুমি সোফায় ঘুমাও, আমি তাহলে ফ্লোরে ঘুমাই, এমনিতেই ফ্লোরটা আজ অনেক ঠান্ডা। জেরিন খাট থেকে একটা বালিশ আর চাদর নিয়ে ফ্লোরে শুয়ে পড়ে আর নীরবে কান্না করতে থাকে। কি করি এখন? এমনিতেই ফ্লোর যে ঠান্ডা, আর তাতে জেরিনের হঠাৎ সর্দি লেগে যেতে পারে, তাহলে মা তো আমাকেই মেরে ফেলবে। এই জেরিন, তুই এইভাবে ফ্লোরে শুয়ে পড়লি কেন? তুমি সোফায় ঘুমাবে আর আমি খাটে ঘুমাবো, এটা আমি পারবো না। আগে তোমাকে সহ্য করতে পারিনি, তাই থেকেছি, কিন্তু এখন আমি সব বুঝি। তুমি আমার বেঁচে থাকার একমাত্র উৎস, তোমাকে ছাড়া যেন আমার জীবনটাই অচল। তোকে বলছি না খাটে ঘুমাতে, নাকি মার খাওয়ার খুব শখ জেগেছে? সেটা বল। মা যদি জানতে পারে তুই বিছানা ছেড়ে ফ্লোরে ঘুমিয়েছিস, তাহলে আমায় আস্ত রাখবে না। আমি এখন পড়ে গেলাম মহা ঝামেলায়। কি করব কিছু বুঝতে পারছি না। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম জেরিনের সাথে খাটে ঘুমাবো। সকালে জেরিনের আগেই আমার ঘুম ভেঙে যায়। আমি একটু একটু করে চোখ খুলতেই দেখলাম জেরিন খুব যত্নে আমাকে জড়িয়ে ধরে পরম সুখে ঘুমিয়ে আছে, যেন মনের মাঝে কোনো কষ্টের ছেটা ফোটাও নেই। ইস, পাগলিটাকে এখন কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে মনের মাঝে কোনো কষ্ট লুকিয়ে নেই। একদম নিষ্পাপ একটা শিশুর মতো ঘুমিয়ে আছে, নেই কোনো চিন্তা, নেই কোনো ভাবনা। থাকুক না এইভাবে আমাকে জড়িয়ে ধরে, আমি বরং আরেকটু ঘুমিয়ে নেই। আমি আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমাই, জেরিনের কপালে একটা ভালোবাসার পরম এঁকে দিয়ে। এদিকে জেরিনের ঘুম ভাঙতেই দেখতে পারে সে আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। কোলবালিশ কোথায় গেছে সেটা আল্লাহই জানে ভালো। তাহলে তুমিও আমার সাথে খাটে ঘুমাও, না হলে আমি এভাবেই ঘুমাবো। তুমি যা খুশি করো না কেন। ইস, মানুষটা কতটা শান্ত হয়ে ঘুমিয়ে আছে, আর জাগ্রত হলে শুরু করে দিবে নানান রকম কথা। আর যদি বুঝতে পারে আমি এইভাবে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে শুয়ে আছি, তাহলে আমাকে আর আস্ত রাখবে না। আমি বুঝতে পারলাম জেরিন এসব ভাবতে ভাবতেই আমার ঠোঁটে ও কপালে একটা চুমু দিয়ে হাসতে হাসতে উঠে ওয়াশরুম থেকে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে চলে যায়। তারপর আমিও বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। অনেকটা সময় পরে সবাই একসাথে সকালের নাস্তা করলাম। তারপর আমিও জেরিন সবাইকে বলে নিজেদের বাসায় চলে আসি। বাসায় আসার পরে আমার একটু বাইরে যাওয়ার দরকার, তাই জেরিনকে বললাম আমার কাজ আছে, আমি একটু বাইরে গেলাম, তুই গেট লাগিয়ে থাক, কেমন? আমাকে রেখে যেও না প্লিজ, আর আমি একা একা অনেক ভয় পাই। তুমি কি সেটা বোঝো না বলো? আগের থেকে কেন জানি ভয়টা আরও একটু বেড়ে গেছে। আমাকে এখন বাইরে যেতেই হবে, যাব আর আসবো, জেরিন অভিমানী সুরে বলল। আচ্ছা যাও, আর সাবধানে গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু, না হলে আমি একা একা কিন্তু কান্না করতেই থাকবো, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আমি বাসা থেকে বেরিয়ে সোজা আদিল স্যারের কাছে চলে গেলাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমার অবস্থা আর কেমন হবে, ভালোই আছি। স্যার বলেন, কি জন্য আমাকে এত আর্জেন্ট আসতে বলেছেন? এখন তো আপনাকে সবার সামনে আসতেই হবে, আর লুকিয়ে থাকতে পারবেন না। কি বলেন, এখনই সবার সামনে আসতে হবে? এটা শুনেই তো আমার মাথা ঘুরতেছে। এখন তো তাহলে সবাই জেনে যাবে রাখাল ছেলের লুকানো বিশেষ ক্যাডারের গল্প। ওপর মহল থেকে করার নির্দেশ দিয়েছে অনুষ্ঠান করে আপনার উপহার আপনার হাতে তুলে দিতে, যেখানে অনেকেই উপস্থিত থাকবে। আবার এই দেশের নামকরা বিজনেসম্যান রায়হান চৌধুরীও থাকবে। ও আচ্ছা, ঠিক আছে, কি আর করার, আর লুকিয়ে কতদিন থাকবো? কর্ম করতে হলে সকলের সামনে আসতেই হবে, এটাই স্বাভাবিক। বুঝতে পেরেছে? বুঝতে পেরেছো? তোমার মতো একজনকে পুলিশ ডিপার্টমেন্টে পেয়ে আমরা সবাই গর্বিত। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমি এখন তাহলে আসি, ফের দেখা হবে, কথা হবে সেদিন সবার সামনে। মনের মাঝে কোনো এক চিন্তার প্রতিশ্রুতি বারবার ভেসে উঠতেছে। অবশেষে সবার সামনে আসতেই হবে, এসব ভাবতে ভাবতে আমি বাসায় এসে পড়লাম। বাসায় এসে দেখি জেরিন বাসায় নেই, হয়তো থানায় গেছে। এটা ভেবে আমি আর চিন্তা করলাম না। প্রায় অনেকটা সময় পরে জেরিন বাসায় চলে আসে। তুমি
কখন এসেছো? সরি, আমি তোমাকে বলতে পারিনি, কারণ থানা থেকে আর্জেন্ট ডিআইজি স্যার ফোন করে যেতে বলেছিল, তাই থানায় গিয়েছিলাম। এটা আমাকে কেন বলতেছিস? আগে যখন আমার থেকে কখনো কোথাও যাওয়ার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করিস নাই, তাহলে এখন এইসব কেন বলতেছিস? তুমি আমার স্বামী, আর স্ত্রীর এটা দায়িত্ব কোথাও গেলে তার কাছ থেকে অনুমতি নিয়ে তারপর যাওয়া। আর আগে কি করেছি সেটা ভুলে চলো না। আমরা আবার নতুন করে জীবনের গল্প রচনা করি, যেখানে থাকবে না কোনো রাগ অভিমান, থাকবে না কোনো অত্যাচার, থাকবে শুধু বুক ভরা ভালোবাসা। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি ভুল করেছি, যার জন্য আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবনে কতটা জুড়ে আছো। জেরিন, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি অনেক আগেই, কিন্তু অভিমানগুলো এই বুকের এক কোণে জমেছিল। আমার কথাটা বলতে দেরি, কিন্তু জেরিন দৌড়ে এসে আমাকে কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরতে দেরি করলো না। দেখছেন কি বজ্জাত মেয়ে, দৌড়ে এসে জড়িয়ে ধরে চুমু খেলো। লজ্জা শরম কিছুই নেই। তারপর ভাড়া বাসা ছেড়ে দিয়ে সমস্ত মালামাল গাড়িতে নিয়ে নিজেদের বাসায় চলে এলাম। বাবা রাচেল, তোরা এসে গেছিস? আমরা সবাই তোদের অপেক্ষায় করছিলাম। হ্যাঁ বাবা, আমরা এসে গেছি। তারপর ঘরের সমস্ত মালামাল গুছিয়ে রেখে ফ্রেশ হয়ে নিচে এসে মায়ের সাথে কথা বলছি। এমন সময় জেরিনও নিচে এসে হাজির। তা পুলিশ ম্যাডাম, এইভাবে সেজেগুজে বের হলেন যে? ব্যাপার তো বুঝলাম না। আর বলিও না, স্যার একটু আগে ফোন করে বলল ওই থানায় গিয়ে স্যারের সাথে কথা বলে একটা ফাইল নিয়ে আসতে। আমি তো ওই থানার নামটা শুনেই অবাক হয়ে যাই। তারপর বললাম, সাবধানে যেও, রাস্তাঘাটের যে অবস্থা। এভাবে হাসি খুশির মধ্যে দিয়েই কেটে যায় একটি মাস। একদিন রাতে সবাই একসাথে বসে খাবার খাচ্ছি, তখনই বাবা এসে বললে, সবাই শোনো, তোমাদের জন্য একটা খুশির খবর আছে, আর সেটা সবার জন্যই। আগামীকাল আমাদের সবাইকে একটা অনুষ্ঠানে যেতে হবে। সেখানে একটা পুলিশ অফিসারকে পুরস্কৃত করা হবে। তাই নাকি? তাহলে তো ভালোই, একটু মজাই হবে। অনেক দিন হলো কোথাও যাওয়া হয় না। কিন্তু এটা তো একটা আশ্চর্য ঘটনা আছে, যেই পুলিশকে পুরস্কার দিবে তাকে নাকি এখনো তেমন কেউ দেখে নাই। বাবা, ওই অফিসারকে এখনো কেউ দেখেনি। ডিজে গ্যাংকে ধরিয়ে দেওয়ার জন্য তাকে পুরস্কৃত করবে। এদিকে আমি শুধু মিটমিট করে হাসছি, এটা ভেবে যখন এরা সবাই জানবে আমি সেই অফিসার, তখন এদের সবার রিয়াকশনটা কেমন হবে, বিশেষ করে জেরিনের। এই তুমি আবার মিটমিট করে হাসছো কেন? মনে হচ্ছে মনের মধ্যে গভীর রহস্য লুকিয়ে রেখেছো। আরে না, কি যে বলো না, আমি আবার কি লুকিয়ে রাখবো তোমাকে না জানিয়ে, বলো। সেটাও ঠিক, কিন্তু এটা যে পুলিশের চোখ, এত সহজে ফাঁকি দেওয়া সম্ভব না। তোমার হাসির মানেই বলে দিচ্ছে কিছু তো অবশ্যই লোকাচ্ছ। আচ্ছা শোনো, কালকে কিন্তু আমাকে ড্রেস পরে সকালেই যেতে হবে। ডিআইজি স্যার কড়া গলায় কথাটা বলে আমাকে দিয়েছে। তুমি সকালে গেলে আমি কোথায় থাকবো? তুমিও আমাদের সাথেই যাবে। আর শোনো, তুমি কালকে একটু রেডি হয়ে এসো। বাবা মা সবার সাথে, বুঝতে পেরেছো? নাকি মাথার ভিতরে এখনো দুষ্টুমি চিন্তা ভাবনা কিলবিল কিলবিল করতেছে? পরের দিন সকালে বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে আসি। ঠিক তখনই আমার ফোনে ডিআইজি স্যারের কল আসে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর শোনো, আজকে কিন্তু তোমাকে ড্রেস পরে যেতে হবে, সেটা ভুলে যেও না। স্যার, এটা কি আমি ভুলতে পারি বলেন? আজকে যে আমার সবচেয়ে আনন্দের দিন। সবাই আজকে এই রাখাল ছেলেকে অন্যরূপে দেখবে। রাসেল, তুমি হচ্ছে এই দেশের গর্ব। তুমি রাখাল হয়েও বিসিএস ক্যাডার হয়ে দেখিয়ে দিয়েছো ইচ্ছাশক্তি যদি লক্ষ্যবস্তু, তাহলে সাফল্য অবশ্যই। আমি ফোন রেখে দিয়ে নিচে নেমে খাবার টেবিলে চলে গেলাম। খাবার শেষে বাবা বলল, রাসেল, রেডি হয়ে নিচে আয়, একটু পর আমরা সবাই অনুষ্ঠানে যাব। আর তুই আগে বৌমাকে নিয়ে যাবি, বৌমার ডিউটি আছে। এই রে, এখন কি হবে? বাবা তোমরা সবাই যাও, আমি একটু পরে আসি, একটা কাজ আছে, সেটা করিয়ে আসবো। আমি যেটা বলছি সেটাই ফাইনাল, আর কোনো কথা হবে না। যা গিয়ে রেডি হয়ে নে। আমি কোনো উপায় না পেয়ে চোখের ইশারায় জেরিনকে বোঝাইতে বলি, আর জেরিনও আমার অবস্থা দেখে বাবাকে বলে। বাবাও যখন বলেছে একটা কাজ করেই আসবে, তাহলে ও একটা কাজ করেই আসুক না। হতেও তো পারে কাজটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ।
আচ্ছা ঠিক আছে, তবে দেরি যেন না হয়। আর এই নবাবের বংশধর বৌমা বলল বলে তোকে সময় দিলাম। আমি মনে মনে জেরিনকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে রুমে চলে আসি, আর পিছে পিছে জেরিনও চলে আসে। আমার যে আজকে খুব খুশি লাগতেছে। আচ্ছা, তোমার কি কাজ? সে সবার সাথে যেতে পারবে না? একটা কাজ আছে যেটা তোমাকে বলা যাবে না, তবে তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে। প্লিজ বলার জন্য আমাকে জোর করো না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কাজটা শেষ করে আসো, আমি বরং গেলাম। আমি জেরিনের কপালে একটা চুমু দিলাম, আর জেরিন সোজা সবাইকে বলে অনুষ্ঠানে চলে যায়। তারপর একে একে বাড়ির সবাই চলে যায়, বাসায় শুধু আমি আছি। একটু পরে আমিও পুলিশ অফিসারের ড্রেস পরে রেডি হয়ে অনুষ্ঠানে চলে এলাম। আমি বুঝতে পারলাম এই পোশাকে খুব মানিয়েছে আমাকে। এদিকে আমার পরিবারের সবাই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে। রায়হান চৌধুরী মানে আমার বাবা স্টেজে বড় বড় পুলিশ কর্মকর্তাদের সাথে বসে, আর বাকি সবাই স্টেজের সামনে বসে আছে। জেরিন তো স্টেজে সবার মাঝেই আছে, তার চোখ শুধু আমাকেই খুঁজতেছে, কিন্তু আমার দেখা কিছুতেই পাচ্ছে না। তাই জেরিন বাবার কানে কানে জিজ্ঞেস করে, বাবা, আপনার ছেলে কোথায়? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। নাকি আজকে এই অনুষ্ঠানে সে আসবে না? আসবে তো বললো, হয়তো ওর কাজটা করতে একটু দেরি হচ্ছে, তার জন্য আসতে দেরি করতেছে। তুমি কোনো চিন্তা করো না, ও ঠিক সময় চলে আসবে। একে একে অনেক মানুষ তাদের নিজেদের মতো করে বক্তব্য দিচ্ছে। অনুষ্ঠান সেই লেভেলের জমে উঠেছে, কিন্তু সবার মনে একটাই চিন্তা, সেই পুলিশকে কখন দেখবে। প্রায় 1 ঘন্টা পর ডিআইজি স্যার মাউথপিসটা হাতে নিয়ে বলতে শুরু করে, আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আপনারা এখানে যেই জন্য উপস্থিত হয়েছেন সেইটা সবার অজানা নয়, তবু অনেক মানুষ মনে করতে পারছে না। আমি আবার তাদের মনে করিয়ে দিতে চাই, আমাদের দেশে ডিজে সন্ত্রাসী নামের যে চক্রটা ছিল সেটা কোনো পুলিশ অফিসার দমন করতে পারেনি, কিন্তু সেই কাজটা খুব সাহসিকতার সাথে সম্পন্ন করেছেন আমাদের পুলিশ ডিপার্টমেন্টের গর্ব, সিরাজগঞ্জের ছেলে মিস্টার আবির মাহমুদ রাসেল। তাই কিছু মানুষ ছাড়া আজও কেউ দেখতে পায়নি, কিন্তু আজকে আপনারা সবাই তাকে দেখতে পারবেন। আমি আর কি বেশি কিছু বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে সোজা কথায় আসি। সেই সাহসী অফিসারের হাতে পুরস্কার তুলে দিবেন এই দেশের নামকরা ব্যবসায়ী জনাব রায়হান চৌধুরী। পুলিশ অফিসার রাসেলকে এই স্টেজে এসে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। সবার মানে একটাই প্রশ্ন, কে সেই অফিসার যে এতদিন ছদ্মবেশে ছিল। টান টান উত্তেজনায় জমজমাট পুরো অনুষ্ঠান। সবাই এদিকে সেদিকে খুঁজতেছে রাসেল কোথায় দিয়ে আসে। হঠাৎ সবার চোখ আটকে যায় এক পুলিশের ড্রেস পরিহিত ছেলের উপরে। 5 ফুট 9 ইঞ্চি হাইটে, তাকে দেখতে একদম সুপারম্যানের মতো লাগছে। এদিকে আমার পরিবারের সবার চোখ তো কপালে ওঠার মতো অবস্থা আমাকে পুলিশের পোশাকে দেখে। এখানে আমি কিভাবে আসতে পারি? আর বেচারি জেরিন তো মনে হচ্ছে এই মাথা ঘুরে পড়ে যাবে। এটা সে কি দেখছে? একটা রাখাল কিভাবে বিশেষ ক্যাডার হতে পারে? আমি স্টেজে চলে আসি, সবার দৃষ্টি যেন আমাকেই ঘিরে রেখেছে। আমি স্টেজে উঠে সবাইকে স্যালুট করলাম। আপনারা স্টেজে দাঁড়ানো এই ছেলেকে অবশ্যই চিনেন, কিন্তু কেউ স্বপ্নেও ধারণা করতে পারেন নাই এই সেই সাহসী পুলিশ অফিসার, মানে বিসিএস ক্যাডার। যাই হোক, এবার মেন কাজে ফেরা যাক। আমি মিস্টার রায়হান চৌধুরীকে অনুরোধ করব তার নিজ হাত দিয়ে পুলিশ অফিসার রাসেলকে পুরস্কার তুলে দেওয়ার জন্য। সবাই করতালি দিয়ে আমাদেরকে উৎসাহিত করে। আমার বাবা আমার হাতে পুরস্কার তুলে দেবে। বাবা আমার থেকে চোখ যেন ফেরাতেই পারছে না। আমি বাবাকে ধন্যবাদ জানাই। আমি আবার মাউথপিসটা হাতে নিলাম আপনাদের কিছু বলার জন্য। আমি চাই রাসেল সবার উদ্দেশ্যে কিছু বলুক। সবাই হাতে তালি দিয়ে আমাকে উৎসাহ দেয়। আমি ডিআইজি স্যারকে ধন্যবাদ দিয়ে মাউথপিসটা হাতে নিয়ে বলতে শুরু করলাম, এখানে উপস্থিত সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমার নামটা সবাই কম বেশি শুনেছেন, কিন্তু কখনো দেখতে পারেন নাই। আমি রাখাল হয়েও আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, যেটা আজও কেউ জানে না। হয়তো সবাই আজকেই প্রথম জানতে পারলেন আমি একজন রাখাল হয়েও বিশেষ ক্যাডার হয়েছি।
জীবনে অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি। এমনও দিন গেছে যেদিন আমার পেটে কোনো খাবার পড়েনি, ভালো কোনো চাহিদা পূরণ করতে পারিনি। গ্রামের কেউ জানতো না আমি লেখাপড়া করি। বেশি কিছু বলবো না, পরিশেষে একটা কথাই বলতে চাই, ইচ্ছা শক্তিকে মজবুত করলে তাহলে দেখবেন স্বপ্ন আপনার সফল হবেই। আমার চোখটা মুছে সামনের তাকিয়ে দেখতে পাই সকলের চোখেই পানি, সবাই হাত তালি দিচ্ছে। আজ যেন এক আনন্দের দিন আমার কাছে। পুরস্কার শেষে স্টেজ থেকে নিচে নেমে আসতেই বাবা বললেন, বাবা, তুই এত বড় একটা কথা আমাদের থেকে লুকিয়েছিস। তুই এতটা শিক্ষিত হয়েও আমাদেরকে বুঝতে দিস নাই যে তুই একটা শিক্ষিত। এত নিখুঁত অভিনয় করতে পারলি, বল। বাবার কথা শেষ হতে না হতেই মাও বলে উঠল, আজ আমার সত্যিই খুব গর্ব হচ্ছে। আমার ছেলে রাখালের কাজ করেও বিএস ক্যাডার হয়েছে। কিন্তু তুমি যদি আমাদের আগেই বলতি তাহলে আরও বেশি খুশি হতাম। মা, আমি চাইনি কেউ জানুক একজন রাখাল ছেলে এতটা শিক্ষিত বিসিএস ক্যাডার। আর আমি এটা যদি আগেই বলে দিতাম তাহলে জেরিন হয়তো আমার মনকে ভালোবাসতো না, বরং আমার নামি ক্যারিয়ারটাকেই ভালোবাসতো, যেটা আমি কখনো চাইনি। এদিকে জেরিন কিছুই বলছে না, শুধু অবাক হয়েই আছে। কি বলবে সে? আমি তো এত বড় একজন অফিসার হওয়া সত্ত্বেও কি না কি সে বলে অপমান করেছে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে নিজের কাছেই। জেরিন আমার পাশে এসে বলল, আচ্ছা, তুমি বিসিএস পরীক্ষা কবে দিলে? আমি এক ঘরে থেকেও কখনো দেখি নাই তুমি পড়াশোনা করেছো। জানো, তুমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে তখন আমি উঠে তোমার বইগুলো পড়তাম। যেদিন তুমি পরীক্ষা দিতে আসলে সেদিনও আমি এসেছিলাম। আর সেদিন মা বাবার সাথে আমার পরিচয় মনে আছে? একদিন আমি তোমার রেজাল্টের কাগজটা হাতে নিয়েছিলাম। সেদিন আমি আসলে তোমার রেজাল্টটা খুঁজতেছিলাম, যেটা কিনা সবার প্রথমেই ছিল। জানো, আজকে সত্যি নিজেকে খুব ছোট মনে হচ্ছে। তোমার মতো এত বড় একজন মানুষকে আমি শুধু অবহেলাই করে এসেছি। কখনো জানার চেষ্টাও করিনি তুমি খেয়েছো কিনা, অথচ নিজে না খেয়ে আমার জন্য ঠিকই খাবার জোগাড় করতে। মন খারাপ করো না, কারণ আল্লাহ আমাদের সাথে যা করেছে সব কিছুই কোনো না কোনো পরীক্ষা নেওয়ার জন্যই করেছে। হয়তো আমাকে সঠিকভাবে জানার জন্যই এমনটা করেছে। সত্যি আজ আমি ভাগ্যবতী তোমার মতো একটা সুন্দর মনের মানুষকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেয়ে। আজকে চৌধুরী পরিবারে খুশির যেন কমতি নেই। আমিও আজ অনেক খুশি, কেননা আজকে আমার কাছে সুন্দর একটা ক্যারিয়ার আছে সুন্দরী বিশেষ ক্যাডার বউ। এভাবে দেখতে দেখতেই কেটে যায় অনেকগুলো মাস। এসে যায় জেরিনের ডেলিভারির সময়। সবাই যেন জেরিনকে রেখে কোথাও যায় না, না জেনে কখন কি হয়। একদিন আমি অফিসে বসে কি যেন করছি, তখনই মা ফোন করে বলে, বাবা রাসেল, তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়, বৌমা কেমন যেন করছে। মা, তাহলে তুমি নিধিকে সাথে করে জেরিনকে হাসপাতালে নিয়ে যাও। আমি চাচ্চুকে বলে দিচ্ছি, আর যত তাড়াতাড়ি সম্ভব আমি বাবাকে নিয়ে হাসপাতালে আসছি। বলেই ফোনটা কেটে দেই। আমার চোখে পানি জেরিনের এমন কথা শুনে, কারণ জেরিন আমার বেঁচে থাকার একমাত্র উৎস। ওকে ছাড়া যেন আমার পুরো পৃথিবীটাই অন্ধকার। আমার চাচা ডাক্তার সজীবকে ফোন করে সবটা বলে বাবা ছেলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম। একটু পর ফোন করে খবর নিচ্ছে কী অবস্থা। অনেকটা সময় পরে আমরা হাসপাতালের কাছে এসে পড়ি। আমি গাড়ি থেকে নেমেই একটা দৌড়ে ভিতরে চলে আসি। মা, জেরিনের কী অবস্থা? আমার কলিজা পাখি ঠিক আছে তো? বাবা, নিজেকে শক্ত কর। সজীব দেখতেছে, এখনো কিছু বলে নাই। ঠিক তখনই নিধির বাবা মিস্টার সজীব মানে আমার চাচ্চু বেরিয়ে আসে। আমি দৌড়ে গিয়ে চাচ্চুকে জিজ্ঞেস করলাম, চাচ্চু, আমার জেরিনের কি অবস্থা? এখনো ভালো আছে তো? রাসেল এভাবে ভেঙে পড়লে কি চলবে? নিজেকে শক্ত কর আর আল্লাহকে ডাক। আর শোন, জেরিনকে অপারেশন করাতে হবে, না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। ডাক্তার চাচ্চুর সাথে সাথে নিধিও বলে ওঠে, ভাইয়া, তুমি আগে ভাবির সাথে একটু দেখা করে আসো। ভাবি শুধু বারবার তোমার কথাই বলছে। নিধির চোখেও পানি। যেই মানুষটা সব সময় দুষ্টুমি নিয়েই থাকতো, আজকে তার চোখেও পানি। আমি দৌড়ে জেরিনের কাছে আসি। এই কলিজা, তোমার কিছু হবে না, একদম ভয় পাবে না। আমি তো তোমার পাশেই আছি, তাই না? জানি না তোমার এই ভালোবাসা আমার কপালে সইবে কিনা, তবে হ্যাঁ,
আমি যদি চলে যাই তাহলে তুমি কিন্তু একদম কাঁদবে না। এসব বলবে না, আমি তোমার কিছুই হতে দেব না। আমি জেরিনকে জড়িয়ে ধরলাম, দুজনের চোখে পানি। আজ মৃত্যু যেন আমাদের ভালোবাসার কাছে হার মেনে যাবে। রাসেল, এখন অপারেশনের জন্য নিয়ে যেতে হবে, দেরি হলে আবার সমস্যা হতে পারে। ছোট আব্বু, আমি রাসেলকে ছাড়া কোথাও যাব না, এই আমি বলে দিলাম। আমি মরলে ওর কোলে মাথা রেখেই শেষ নিঃশ্বাসটুকু ফেলতে চাই। এমন কথা শুনে কার চোখে পানি না আসে পারে বলেন? লোকে বলে ডাক্তারের চোখে নাকি পানি নাই, তারাও নাকি মায়াহীন মানুষ। আজ তাদের সবার চোখে পানি আমার আর জেরিনের ভালোবাসা দেখে। ভাবি দেখো, তোমার কিছুই হবে না। আমি আর বাবা তো তোমার সাথে আছি, তাই না? কোনো ভয় নেই। না আপু, তোমার ভাইকে ছাড়া আমি অপারেশন রুমে যাব না, তো যাব না। আমি জানি ওই রুমে গেলে আমি আর ফিরবো না। জেরিন, কেন পাগলামি করছো? তোমার কিছুই হবে না, আমি তো আছি নাকি? তোমার সাথে একটু দুষ্টুমি রাগ অভিমান করে বলি বলে আমাকে তাড়িয়ে দিচ্ছ। এই কলিজা, এভাবে বলো না। কেন, আমার বুঝি কষ্ট হয় না? আমি তোমার কিছু হতে দেব না। তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো বলো? রাসেল, তুই বরং আমাদের সাথেই চল, কোনো সমস্যা নেই, তুই যথেষ্ট শক্ত মানুষ। চাচ্চু, আমি যে ওর কষ্ট সহ্য করতে পারবো না। ওর জন্য আমার জীবনটা হাসতে হাসতে দিতে পারবো, কিন্তু ওর কষ্ট আমি কিছুতেই দেখতে পারবো না। জেরিনকে সবাই মিলে অনেক বোঝানোর পরে অপারেশন রুমে যেতে রাজি হয়। আমার হাতটা থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে ডাক্তাররা অপারেশন রুমে নিয়ে যায়। সবাই বাইরে অপেক্ষা করতে থাকি। সবার মুখেই যেন চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। বাবা, এইভাবে কান্না করিস না, বৌমার কিচ্ছু হবে না, দেখবি একটু পরেই তোর সাথে দুষ্টুমি করবে। মার মনে কষ্ট নিয়েও হাসতে হাসতে কথাগুলো বলে, তবুও আমার কান্না থামছে না। কি করে থামবে? বড্ড বেশি ভালোবাসি যে পাগলিটাকে। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। ডাক্তাররা বেরিয়ে আসে আর আমি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করি, চাচ্চু, অপারেশন ঠিকভাবে হয়েছে তো? চাচ্চু আমার কথার কোনো জবাব দেয় না, কেন জানি মনটা মলিন করে রেখেছে। এই নিধি, চাচ্চু তো বলছে না, তুই বল না প্লিজ, আমার কলিজা পাখির কি অবস্থা? নিধিও কিছু বলছে না। সবাই যেন আরো বেশি চিন্তায় পড়ে যায়। অবশেষে মিস্টার সজীব বলে, রাসেল, এখন গিয়ে মিষ্টি নিয়ে আয় দুইজনের জন্য। এতক্ষণে যেন আমার প্রাণ ফিরে এলো। সজীব চাচ্চুর কথা শুনে সবার মুখে হাসির রেখা ফুটে ওঠে, কিন্তু দুইজন শুনে একটু চিন্তা মনে থেকেই যায়। আমি বললাম, চাচ্চু, দুইজন মানে তো বুঝলাম না। আমার পাশ থেকে নিধি বলে উঠল, আরে গাধা, কিছুই বোঝে না। ভাবি 2টা সন্তান হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে, একদম তোদের দুইজনের মতো। এই কথা শুনে সবাই অনেক খুশি। আমি দৌড়ে গিয়ে আগে মিষ্টির ফ্যাক্টরি নিয়ে আসি। সবাই মিষ্টি খেতে ব্যস্ত হয়ে পড়ে আর আমি আমার ছেলে মেয়ের কাছে যাই। পাগলিটা বুঝি রাগ করেছে আমার উপরে? যাও, তোমার সাথে কথা নেই। তুমি আমাকে এতটা কষ্ট দিয়েছো যে 2টা সন্তানের মা হয়ে গেছি। তুমি খুশি তো বলো। খুশি হব না বলো? এখন যে আমার কাছে আছে সুন্দর একটা ক্যারিয়ার, সাথে আছে সুন্দরী একটা বিশেষ ক্যাডার, রাগওয়ালা বউ আর চাঁদের মতো ফুটফুটে ছেলে মেয়ে, খুশি না থেকে কি পারি? চলো, এই খুশিতে আমরা কদিন পর আমাদের গ্রামের সবার সাথে দেখা করে আসব। এভাবেই চলতে থাকুক আমাদের ভালোবাসায় ঘেরা দুষ্ট মিষ্টির সংসার। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, মিষ্টি ছাড়াই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মাঝে আবারও হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।